আপনার এখানে আসায় আমরা বিশেষ করে মানে আমি এবং ভাস্বতী আমরা কৃতজ্ঞ এই কারণে যে এই অনুষ্ঠানটার একটা অন্য রকমের মজা থাকে সবসময়, কখনো গান, কখনো বিভিন্ন বিষয়ে একটা, কিন্তু লীনাদিকে নিয়ে অনুষ্ঠান এবং সেখানে আমরা তাকে প্রশ্ন করব, এটা একটু আমার কাছে উদ্ধত্ত। যদিও আমি মনে করছি আজকের এই অনুষ্ঠানটায় সেরকম কোনো বিশেষত্ব নেই। আজকের এই অনুষ্ঠানটা একদম আয়নার মতন, আয়নার সামনে নিজেকে দাঁড়ানো এবং সেই প্রশ্নগুলোই আমার দিক থেকে থাকবে যেগুলো একজন অভিনেত্রী হিসেবে এতদিন ধরে ওনার সঙ্গে কাজ করে আমার মনে যে কৌতূহলগুলো ছিল, এবং ভাস্বতীর দিক থেকেও সেরকমই কিছু। তো আপনাদের মনেও এরকম অজস্র প্রশ্ন আছে আমরা জানি, কিন্তু আপনাদের সব প্রশ্ন যখন আপনাদের কাছে যাব আপনারা তো করবেনই, আশা করি তার আগে কিছু উত্তর আমাদের কথার মধ্যে আপনারা পেয়ে যাবেন। একটু নার্ভাস লাগছে, যদিও যে মানুষ খানিকটা লেখে সে হয়তো কথনে অত সহজ হতে পারে না, তবু আমি আমার কথা আমার মতো করে বলার চেষ্টা করব। আপনাদের সকলকে আমার শ্রদ্ধা, নমস্কার, ধন্যবাদ যারা এসেছেন। প্রথম কথা হলো রীতার প্রশ্নের উত্তর, আমার কোনো প্ল্যান ছিল কিনা, তাই তো? দেখো, আমি আজ অব্দি কোনো কিছু হতে চাইনি এবং চাই না, মানে প্রত্যক্ষভাবে চাইনি কখনো। যা কিছু হয়েছে বাই ডিফল্ট হয়েছে। আমি কোনোদিন ভাবিনি আমি কলেজে পড়াবো, আমি কোনোদিন ভাবিনি আমি কলেজ ছেড়ে দেবো, আমি কোনোদিন ভাবিনি আমি এই জগতে আসবো। আমি জানি না এটাও কোনো একদিন মনে হবে কিনা যে আমি আর কাজ করতে চাই না। কোনোটাই কোনো প্ল্যান করে কখনো হয়নি। জীবন যেদিকে নিয়ে গেছে আমি বরাবর সেরকম সেদিকেই গিয়েছি। তবে হ্যাঁ, লেখার প্রতি একটা পক্ষপাত ছিল, কারণ আমি আমার মায়ের মৃত্যুর পর একটা মায়ের জেঠিমার কাছ থেকে একটা বাক্স খুঁজে পেয়েছিলাম যার মধ্যে মায়ের অনেক লেখা ছিল। তখন জেনেছিলাম যে আমার মা লিখতেন। সেগুলো তার জীবনকালে আমরা কিছু জানতেই পারিনি কখনো, কারণ আমার মা একজন না থাকার কথা হলেও একজন গৃহবধূ ছিলেন। তিনি খুবই বিদুষী মহিলা ছিলেন, কিন্তু তাকে গৃহবধূই থাকতে হয়েছে। তোমার জীবনটাকে মেয়েদের অ্যাঙ্গেল থেকে দেখা, একটা মেয়ে তার লড়াই, তার শ্বশুরবাড়ি, তার পরবর্তী জীবন, ইভেন তার ছেলের সংসারে তার স্থান, প্রত্যেকটা স্টেজ তোমার বিভিন্ন গল্পে যেভাবে আসে, সেটা একটু জানতে ইচ্ছে করে। যে এর দুটো কারণ আছে এই মেয়েদের লেখা সংক্রান্ত। এক তো আমি নিজে মেয়ে, আমি একজন মেয়েকে যতটা চিনি নিজেকে দিয়ে ততটা, আর আমাদের সমাজে অনেক বেশি বন্ধুত্ব হওয়ার সুযোগ থাকে মেয়েদের সঙ্গে পুরুষের চাইতে। তো সেক্ষেত্রে একজন মেয়েকে আমি যতটা দেখেছি, জেনেছি, চিনেছি, একজন পুরুষকে ততটা নয়। আর মেয়েদের মধ্যে আমি বিশ্বাস করি অনেক বেশি শেড, মানে পুরুষের থেকে শেডগুলো অনেক বেশি। পুরুষ যদি খুব সোজা সাপটা হয় না, নানাভাবে নানা শেড থাকে, নানা রকম স্তর থাকে। তো সেইটা খুব ইন্টারেস্টিং, এই লেয়ারগুলোকে বার করতে চাওয়াটা, এটা আমার মনে হয় যে এটা পারাটা কঠিন চেষ্টা করি আর কি, যে মেয়ে বলেও খানিকটা রিলেট করা যায়। আরেকটা হচ্ছে চ্যানেল। আমাদের সব কিছুরই তো একটা স্ট্র্যাটেজি থাকে, এটাও একটা বাণিজ্যিক মাধ্যম। যে মেয়েরা, সোজা কথাটা হলো, যে মেয়েরা টেলিভিশন দেখেন, পুরুষরাও দেখেন, ডেফিনেটলি আমাদের কাছে তার ডেটা থাকে, কিন্তু যে মেয়েরা টেলিভিশন দেখেন তারাই কিন্তু প্রসাধনী ব্যবহার করেন। ভেতর থেকে উনি দেখতে পান মানুষের ভেতরটা, যে কোনো ক্যারেক্টার উনি এমন করে সাজান যে মনে হয় ভেতরটা নিংড়ে বেরিয়ে আসছে। ধরো আমার মনের মধ্যে যদি হয়তো কোনো দুঃখ রয়েছে, কোনো না কোনো সময় স্ক্রিপ্টের মধ্যে এমন কিছু ডায়লগ পেয়ে যাই যেখানে কথাটা হয়তো আমার ভেতর থেকে ওনার লেখনীতে প্রকাশ পেয়ে যায়। সেটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। আমি প্রথম একটা সিরিয়াল দেখতে, তখন আমি এই ইন্ডাস্ট্রিতে আসিনি, অনেক বছর আগে
একটা রোম্যান্টিক সিন দেখছিলাম বাড়িতে বসে, দেখতে দেখতে ভাবছি যে দুটো মানুষ, আর ওনার একটা বিশেষত্ব আছে যে সিনগুলো খুব বড় বড় হয়, যার ফলে কি হয় বেশি কাট থাকে না, কথোপকথনের মধ্যে এত ডেপথটা আসে, যার ফলে প্রত্যেকটা ক্যারেক্টার ভীষণ ভালো এস্টাবলিশ করে। আমি দেখতে দেখতে ভাবছি ওই দুটো ক্যারেক্টারের মধ্যে হিরোইন যে আমার যেন মনের কথাগুলো বেরোচ্ছে, আমার তো এটা তো আমারই কথা এরকম মনে হচ্ছিল। অত্যন্ত রোম্যান্টিক, কিন্তু তার মধ্যে কোনো ভালগারিটি নেই, শুধু কথার বুনটে দুটো সম্পর্ক এমন সুন্দর করে উনি লিখেছেন। আমি দেখতে দেখতে তো অবাক হয়ে গেলাম, ভাবছি কি যে আমি একটু ওনাকে খুঁজি, তো ফেসবুকে খুঁজে ওনাকে মেসেঞ্জারে, আমার ফোন নাম্বার ছিল না, মেসেঞ্জারে সুন্দর করে লিখলাম আমার পরিচয় দিয়ে। তখন আমি স্কুল টিচার, একজন নৃত্যশিল্পী, সেই হিসেবে পরিচয় দিয়ে আমি ওনাকে এটা লিখলাম। উনি 1 বছর পর তার উত্তর দিয়েছে, কারণ উনি ভীষণ বিজি, তো 1 বছর পরে উত্তর দিয়েছিলেন। তারপরেই হঠাৎ করে ম্যাজিক মোমেন্টস থেকে আমার ডাক আসে। ততক্ষণে আমি একটু ইন্ডাস্ট্রিতে ঢুকেছি, একটা ফিল্ম করেছি, কাজকর্ম করেছি, তো সবটাই কাকতালীয়, মানে এটা যে আমি করব ভেবে করেছি তা না, সুযোগ এসেছে করেছি। হঠাৎ ওনার কাছ থেকে সুযোগ আসে এবং প্রথম ফাগুন বউ সিরিয়ালটা আমি করি, তখন সেই সময় আমার যে মানসিক অবস্থা উনি কিন্তু জানতেন না, একদমই জানতেন না, কিন্তু অদ্ভুতভাবে যে ক্যারেক্টারটা উনি আমাকে দিয়ে পোট্রে করিয়েছেন, যেসব ডায়ালগসগুলো উনি আমাকে দিয়ে বলিয়েছিলেন, আমার সঙ্গে জাস্ট একজন প্রডিউসার বা তার সঙ্গে শিল্পীর যে সম্পর্ক সেটুকুই ছিল, কোনো অন্তরঙ্গ বা হৃদ্যতা ছিল না। উনি আমার সম্পর্কে কিছুই জানতেন না। আমি এক একটা সিন করতাম আর বাড়িতে গিয়ে হাউ হাউ করে কাঁদতাম, ভাবছি যে আমার মনের কথাগুলো, না পাওয়ার কথাগুলো, এত কষ্টটা উনি কীভাবে এত সুন্দর করে প্রকাশ করছেন। তারপরে আমি ওনাকে লিখলাম যে আমার এই কথাগুলো আমি তো আপনাকে কখনো বলিনি, আপনি কী করে জানলেন? তো এই হচ্ছে লীনাদি, মানে কিভাবে যে কানেক্ট করতে পারেন, কতভাবে কানেক্ট করতে পারবেন মানুষের সঙ্গে, এটা তুলনাহীন। তাই আমি বলি যে লীনাদির সঙ্গে কাজ করার একটা অদ্ভুত অভিজ্ঞতা, আর ওনার স্ক্রিপ্টে কাজ করা, এটা তো মানে যারা এই সুযোগটা পেয়েছে, আমি সত্যি যারা সুযোগ পেয়েছে তাদের আমি নিজে অনেক ধন্য মনে করি যে ওনার স্ক্রিপ্টে আমি কাজ করতে পেরেছি। আমি নর্মালি এত বছর ধরে কাজ করছি, 2010 সাল থেকে দিদির লেখায় কাজ করছি, কিন্তু আমি চেষ্টা করি শব্দ না পাল্টানোর, কারণ দিদি যেটা লেখেন সেটা ভেবে লেখেন, এটা আমার মনে হয় সবসময়। অনেক শিল্পী হয়তো অর্ধেক বলেন না, অনেক নিজের মতন করে গুছিয়ে বলেন, কিন্তু দিদি কাউকে কিছু বলেন না। এটা আমার ইন্টারভিউতে শুনছিলাম যে কিছুই বলেন না, ভালো খারাপ। কিন্তু আমার একটা হচ্ছে যে উনি যখন লিখেছেন কোনো কিছু, সেটা ভেবে লিখেছেন। আমার যেই চরিত্রই আমি করি না কেন, যে ডায়লগই লেখেন সেটা ভেবে লেখেন, সেটা আমার সবসময় মনে হয়। সেই জন্য এই অনুভূতিটা একজন অভিনেতার কাছে এমন একটা অনুভূতি, আমি এতটাই স্বচ্ছন্দ বোধ করি এবং এতটাই ভালো লাগা আমার মধ্যে, সেটা বলে বোঝানোটা খুব ডিফিকাল্ট আর কি। চরিত্রটা শুরু হয়েছিল ভীষণ খিটখিটে বদমেজাজি একটা মানুষ, এটা দিয়ে শুরু হয়েছিল, বাড়িতে সবার ওপর চিৎকার করে, নিজের বাবার ওপরে চিৎকার করে, এরকম একটা চরিত্র দিয়ে শুরু হয়েছিল। ওর মধ্যে একটা অদ্ভুত ছিল, যখন নিজের বোনের বিয়ে হয়ে যায় এবং সে বোন টু সাম এক্সটেন্ট অটিস্টিক বোন ছিল, আমার অপরাজিতা আঢ্য যেটা করেছিল, সেখানে যেটা ছিল যে বোনের বিয়ের সময় সে হাউ হাউ করে কাঁদছে। মানে আমি দিদিকে জিজ্ঞেস করেছিলাম, যে বলেছিল যে প্রত্যেকটা মানুষের মধ্যে গ্রে শেডস আছে, তুমি তোমার মতন করে সেটাকে পোর্ট্রে করো। সবটা খারাপ মানুষ হয় না, কখনোই সবটা খারাপ হয় না। শুধুমাত্র মানে টেররিস্ট ছাড়া অ্যাজ সাচ, ইনফ্যাক্ট টেররিস্টদের মধ্যেও বোধহয় একটা মানবিকতা, একটা বিবেক থাকে কোথাও না কোথাও। তো সেই অর্থে আর কি উনি বলেছিলেন যে গ্রে শেডস আছে সব চরিত্রের মধ্যে, খারাপ ভালো মিলিয়ে। তো তুমি তোমার মতন করে পোর্ট্রে করো, আমি আমার মতন করে সেটাকে এগিয়ে নিয়ে যাব। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।